দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। শহীদ রাষ্ট্রপতির আদর্শ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে। অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দপ্তরের প্রতিশ্রুতি তারেক রহমানের। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরল ৪১৭ জনের। মোট বৈধ প্রার্থী ২,২৫৩। আচরণবিধি লঙ্ঘনে রুমি নাহিদ নাসিরুদ্দিনকে শোকজ। জরায়ু মুখের ক্যান্সারে দেশে প্রতি বছর মৃত্যু হয় ৬,০০০ জনের। ঝুঁকিতে থাকাদের টিকা দিয়ে প্রতিরোধ সম্ভব। বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। আইসিসি দ্রুত ভেন্যু ও গ্রুপ পরিবর্তন না করলে টাইগারদের খেলা নাও হতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশের রাজনীতিতে তার অভ্যুত্থান ছিল ইতিহাসের গভীর থেকে উঠে আসা এক বাস্তবতার অনিবার্য পরিণতি। তার শাসনামলে কর্মই শ্রেষ্ঠ, এই বার্তা তিনি শুধু ভাষণই নয়, বাস্তবায়নও করেছিলেন। শহীদ জিয়ার আদর্শ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি। আর বিশ্লেষকরা বলছেন, জিয়ার উৎপাদনমুখী রাজনৈতিক দর্শন এই সময় অনেক বেশি প্রাসঙ্গিক। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। এক নির্মাতা রাষ্ট্রনায়ক, এক অনিবার্য উচ্চারণ, সময়ের প্রয়োজনে, সংকটের মুহূর্তে কিংবা ভবিষ্যতের সন্ধানে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনারা নেতৃত্ব দিতে চান, আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার বাগবাড়িতে জন্ম জিয়াউর রহমানের। ১৯৫২ সালে তিনি করাচি একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৫৩ সালে ভর্তি হন করাচির ডিজে কলেজে। এখানে অধ্যয়নকালেই একই বছর পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দেন। এরপর ১২তম পিএমএ কোর্সে স্নাতক সম্পন্নের পর ১৯৫৫ সালে কমিশন লাভ করেন জিয়াউর রহমান। সেনাবাহিনীতে নেন কমান্ডো প্রশিক্ষণ, হন প্যারাট্রুপার এবং একটি বিশেষ গোয়েন্দা কোর্স সম্পন্ন করেন। ১৯৬৯ সালের শেষের দিকে প্রশিক্ষণের জন্য জিয়াকে পাঠানো হয় পশ্চিম জার্মানিতে। ১৯৭১ দেশের মানুষ দিশাহীন, কি হচ্ছে কি ঘটবে এমন পরিস্থিতিতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন মেজর জিয়া। একাধারে তিনি ছিলেন সেক্টর কমান্ডার এবং জেড ফোর্স প্রধান। যুদ্ধের সময় মেজর জিয়া স্ত্রী সন্তান পরিবারের কথা না ভেবে প্রাধান্য দেন স্বাধীনতাকামী জনযুদ্ধকেই। কু পাল্টাকু রাজনৈতিক বাকপতনের পর আবারও জাতি দিশা পায় জিয়াউর রহমানের কাছেই। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাজনীতির কেন্দ্রে আসেন তিনি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে জিয়াউর রহমান নতুন ধরনের রাজনীতির দিগন্ত উন্মোচন করেন, প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদ, সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদে রূপান্তরিত করতে পেরেছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সৎ এবং দেশপ্রেমিক ব্যক্তি ছিলেন। তিনি একটি নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করেছিলেন, যার মূল কথা ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। যুগান্তকারী ১৯ দফা খাল খনন কর্মসূচি মাইলফলক পদক্ষেপ। দেশে প্রথম গার্মেন্টস শিল্পের সূচনা হয় জিয়াউর রহমানের হাত ধরেই। মুক্তবাজার অর্থনীতির প্রবর্তনও করেন তিনি। সার্ক গঠন সহ পররাষ্ট্রনীতিতে বিস্ময়কর সাফল্যের স্বাক্ষর রাখেন প্রেসিডেন্ট জিয়া। দেশ যখন সমৃদ্ধির পথে, বহির্বিশ্বে উজ্জ্বল হচ্ছে ভাবমূর্তি, সেই সময় ১৯৮১ সালের ৩০ মে কতিপয় বিপথগামী সেনা সদস্য তাকে হত্যা করে। শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে তার আদর্শ সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি নেতারা। যেহেতু জনগণ এবং সিপাহী সেই অবস্থা থেকে তাকে চিহ্নিত করে নিয়ে আসছিলেন, সেজন্যই জিয়াউর রহমান এই দেশকে পরিবর্তন সাধন করতে পেরেছেন। এখনও বর্তমান প্রজন্ম সেদিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে যদি জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দায়িত্ব দেয় রাষ্ট্র পরিচালনার, তাহলে আমরা জিয়ার মতোই সৎ থেকে, দুর্নীতির ঊর্ধ্বে থেকে
দেশপ্রেমকে পুঁজি করেই এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করব। সর্বজন বিদিত সৎ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে ধারণ করা সময়ের দাবি, মত বিশ্লেষকদের। বাংলাদেশকে কিন্তু একটা অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেতে হচ্ছে। সেইখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যে কূটনীতি, বিশেষ করে তিনি কিন্তু কূটনীতির সাথে অর্থনৈতিক কূটনীতিটাকেও যুক্ত করেছিলেন, সেইগুলো কিন্তু আজকের বাস্তবতায় অনেক বেশি প্রাসঙ্গিক। দুর্নীতিমুক্ত ন্যায় নীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করা। জিয়ার রাজনৈতিক দর্শন শুধু অতীত অধ্যায় নয়, বরং আত্মনির্ভরতার, সর্বোপরি গণভিত্তিক রাষ্ট্রচিন্তার এক নতুন খসড়া বলেই মনে করা হয়। ক্ষণজন্ম রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র সহ পারস্পরিক সহাবস্থান রাজনীতি যার হাত ধরেই চালু হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনীতির যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে সর্বোপরি শহীদ জিয়ার আদর্শই এখন খুব বেশি প্রাসঙ্গিক। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ লড়াইসহ জাতির প্রতিটি ক্রান্তি লগ্নে অসামান্য অবদানের কারণে এই নামটি প্রতিটি বাংলাদেশির কাছে আস্থা ও সম্মানের। যিনি বাংলাদেশি জাতীয়তাবাদ নামে সব জাতি গোষ্ঠীকে গেঁথেছেন নতুন এক দর্শনের সুতোয়। সততা ও দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শান্ত স্নিগ্ধ এক গ্রাম বাগবাড়ি, নদ নদী এবং খালবিল বেষ্টিত গ্রামটির শেষ প্রান্তে দৃষ্টিনন্দন এই বাড়িতেই 1936 সালের 19শে জানুয়ারি জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বজনদের কাছে যার পরিচয় কোমল নামে। পড়ালেখার জন্য কৈশোরে বগুড়া ছাড়লেও জন্মভূমির প্রতি তার টান ছিল 16 আনা। মুরব্বীদের কাছে শুনছি উনি সবার কাছে ছোটবেলায় অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। ওনাকে সবাই কমল বলে ডাকতেন। কোদাল হাতে উনি খাল এবং নদী খনন করেছেন। এক কথায় এই অঞ্চলের সবুজ বিপ্লবের মহানায়ক তাকে বলা যায়। সততার প্রশ্নে ওনার সমকক্ষ আজ পর্যন্ত বাংলাদেশে আমি কাউকে দেখিনি এরকম রাজনীতিবিদ। দ্বিতীয়ত ওনার দেশপ্রেম। শুষ্ক মৌসুমে কৃষকদের কষ্টকর চাষাবাদ প্রত্যক্ষ করেন, উদ্যোগ নেন খননের মাধ্যমে নদী ও খালগুলোতে পানি সংরক্ষণের। 46 বছর আগে নিজ জেলা বগুড়া সারিয়াকান্দির হাটফুলবাড়িতে সুখদহ নামে এই খালেই কোদাল হাতে নেমেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই খনন করা খালের পানিতেই শুরু হয় এই অঞ্চলের কৃষি বিপ্লব। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ফুলবাড়িতে, এই গুয়াহাটিতে হেলিকপ্টারে নামে উনি এখানে খাল উদ্বোধন করেন। উনি যখন খাল খনন করেন, তারপরে সোনাতলার সোনাকানের থেকে গাবতলী-তুনিহাট পর্যন্ত পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক এবং সরকারি অনুদানের মাধ্যমে এই পুরো খালটা খনন করা হয়। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং 75-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে নেতৃত্ব দেওয়া সহ জাতির প্রতিটি ক্রান্তি লগ্নেই জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন। ক্রান্তি লগ্নে উনি কিন্তু হাল ধরেছেন দেশের জন্য, এবং ওনার যে নেতৃত্ব, ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব সত্যি আমাদেরকে অভিভূত করে। বাংলাদেশের সমস্ত মানুষকে জাগ্রত করার যে সাহসী বক্তৃতাগুলো দিত, আমাদের সবাইকে অনুপ্রাণিত করত। তার সৎ, সত্যনিষ্ঠ এবং কথা কাজের মধ্যে যে মিলটা আমরা দেখতে পেয়েছি, আমাদেরকে সবসময় উদ্দীপ্ত করত। স্থানীয় নেতারা বলছেন, জিয়াউর রহমানের দল, রাষ্ট্র পরিচালনা ও রাজনীতিকে দেশের মানুষ গ্রহণ করায় গর্বিত বগুড়াবাসী। তার একমাত্র উত্তরসূরি হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানও পিতাকেই অনুসরণ করবেন এমন প্রত্যাশা জেলাবাসীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তার দর্শন ছিল বাংলাদেশের মানুষের দারিদ্র্য দূর করা, দেশকে স্বনির্ভর করা এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। বগুড়ার মানুষকে বড্ড বেশি ভালোবাসতেন বলেই 1977 সালে দায়িত্ব গ্রহণের পর 11 বার নিজ ভূমি এসেছিলেন বগুড়াবাসীর প্রিয় কমল। 1981 সালে শাহাদত বরণের পর তাকে সমাহিত করা হয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে। তার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় মহাকালের সমাপ্তি টেনে রাজস্বিক বিদায় নেওয়া সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। চট্টগ্রামের 16টি আসনের মোট ভোট কেন্দ্রের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। সংখ্যার হিসেবে যা 1491টি, আর শতাংশে প্রায় 76 ভাগ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের অধিকতর প্রশিক্ষিত করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে কাজ করছে নির্বাচন সংশ্লিষ্টরা। বসানো হবে সিসিটিভি ক্যামেরাও।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামের 16টি আসনে ভোটকেন্দ্র 1965টি। এর মধ্যে জেলা পুলিশের আওতায় আছে 1358টি, বাকি 660টি কেন্দ্র মহানগরে। পুলিশের তথ্য মতে মহানগরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 461টি, জেলায় 1030টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 656টি, যার 332টি মহানগরে। এছাড়া বিভাগের 7347টি কেন্দ্রের মধ্যে 5177টিকেই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ, যা মোট কেন্দ্রের 71 ভাগ। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ 1440টি। আগেও বিভিন্ন সময় সব নির্বাচনে ঝুঁকিপূর্ণ ভোট সেন্টার তো থাকেই, স্বাভাবিকভাবে এবারও ঝুঁকিপূর্ণ কিছু ভোট সেন্টার রয়েছে। তো ঝুঁকিপূর্ণ আমরা তো সেক্ষেত্রে আমরা জনবল বাড়িয়ে দিই এবং আমাদের উপস্থিতি বাড়িয়ে দিই, আমাদের টহল টিম সেই জায়গাগুলো আরও আমরা বাড়িয়ে দিই সেই জায়গাগুলোতে। ভোটকেন্দ্রের ভৌগোলিক অবস্থান, যাতায়াত সহ নানা ক্যাটাগরিতে ঝুঁকিপূর্ণ তালিকা করছে নির্বাচন কমিশনও। জোর দেওয়া হচ্ছে এসব কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায়। ক্রিমিনাল যেই হোক, যেই কাজ করুক, তার ডকুমেন্টেশন কিন্তু আমাদের কাছে থাকবে। আমাদের নিজস্ব তথ্য, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে আমাদের এবার বিভিন্ন বাহিনীর, এবার আপনারা জানেন যে বিভিন্ন বাহিনীর ডেপ্লয়মেন্টটা অনেক বেশি থাকবে এবং সেখানে আমরা পার্টিকুলার এরিয়া ধরে আমাদের ডেপ্লয়মেন্টগুলো আমরা সেট করছি। আগের নির্বাচনে সহিংসতা হওয়া সাতকানিয়া ও লোহাগাড়ায় আলাদা নজর রাখছে নির্বাচন কমিশন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা। সবকিছু বিবেচনা করি, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্ণয় করি। সেই ঝুঁকি মিনিমাইজ করার জন্য আমরা একদিকে ধরেন আমরা যে ছোট প্রতিষ্ঠান আছে কিন্তু বুথের সংখ্যা বেশি, সেইখানে আমরা যে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিব তাকে আমরা সেই বিষয়গুলো আগে থেকে আমরা ওয়াকিবহাল করব এবং প্রশিক্ষণটা ভালোভাবে দিব। কমিশনের তথ্য মতে বর্তমানে 537টি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে 5706টি, বাকি 1428টি কেন্দ্রে নেই এই সুবিধা। চট্টগ্রামে 16টি আসনে মোট ভোটার 66,82,517 জন। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উন্নয়নের আশায় বুক বেঁধেছে সাতক্ষীরাবাসী। তারা বলছেন, স্থলবন্দর ও প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জেলা থেকে কোটি কোটি টাকা রাজস্ব পেলেও হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন। অভ্যুত্থান পরবর্তী সময় জেলার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত প্রশাসনও। 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত দক্ষিণের উপকূলীয় জেলা সাতক্ষীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 602টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন জেলার 18 লাখ ভোটার। জেলার 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ অন্যান্য দলের 29 জন প্রার্থী। ভোটাররা বলছেন, ভোমরা স্থলবন্দর ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের একটি অংশ এ জেলায় অবস্থিত। এছাড়া মৎস্য ও কৃষি খাতে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব আদায় হলেও স্বাধীনতার 54 বছরেও উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা। তাদের দাবি, সুনজর দিলে বদলে যাবে পুরো জেলার চিত্র। কে কোন দলের এটা আমার জানার বিষয় নয়, আমার একটাই দাবি হচ্ছে পরিবেশের উন্নয়ন করবে, দেশের স্বার্থে কাজ করবে। পাতানো প্রতিনিধি আমরা চাই না, যে প্রতিনিধি আমাদের জনগণের সামনে কাজ করবে, জনগণের কথা বলতে পারবে, সেই ধরনের প্রতিনিধি চাই। কোনো দলকে নয়, বরং বৈষম্যে পিছিয়ে পড়া সাতক্ষীরার উন্নয়নে যিনি কাজ করবেন তাকেই নির্বাচিত করার প্রত্যাশা ভোটারদের। একজন প্রতিনিধি চাই যে নিজের জন্য না, এই সাতক্ষীরাবাসীর জন্য যেন কোনো কাজ করতে চাই। কোন একজন সরকার প্রধান চাই যারা এসে আমাদের সাতক্ষীরার দিকে সুনজরে তাকাবে এবং সাতক্ষীরা যত সমস্যা আছে এগুলো নিয়ে কাজ করবে। এমন একজন প্রতিনিধি চাই প্রতিবন্ধী মানুষের পক্ষে যেন তারা কাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আগামী যে ভোটটি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, তার জন্য পুরোপুরি মাঠ প্রস্তুত রয়েছে এবং সকল দলের জন্য যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে সেই জন্য কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং সেটা নিশ্চিত করার চেষ্টা করছি। সুতরাং এখানে ভোট নিয়ে কারো কোনো সন্দেহ বা কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। ভোট ইনশাআল্লাহ একদম নির্দিষ্ট সময়ে হবে, শান্তিপূর্ণভাবে হবে এবং আপনারা দলে দলে ভোট দিতে আসবেন। অবাধ ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি বেছে নিতে চান সাতক্ষীরার ভোটাররা। ডিবিসি নিউজ ডেস্ক। জাহাজ থেকে তেল খালাসে দেরি, পরিণামে 47 কোটি টাকা মাশুল গুনতে হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BPC-কে।
সবশেষ 2 অর্থবছরে সরকারের এই লোকসান দিতে হয়েছে। তবে এ নিয়ে মাথা ব্যথা নেই প্রতিষ্ঠানটির। অপচয় ঠেকাতে দ্রুত বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত 2টি পাইপলাইন চালুর দাবি বিশেষজ্ঞদের। 2022 সালের 28 অক্টোবর ইন্দোনেশিয়ার এমটি এনার্জি এসএলএস নামে একটি জাহাজ তেল নিয়ে আসে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে। চুক্তির নিয়ম ভেঙে তেল খালাসে বাড়তি 151 ঘন্টা লাগায় 4,07,37,000 টাকার বেশি বিলম্ব মাশুল দিতে হয় বিপিসিকে। এভাবে 2023-24 ও 2024-25 অর্থ বছরে বিভিন্ন দেশ থেকে আসা 45টি জাহাজ থেকে তেল খালাসে বিলম্বের জন্য বিপিসিকে মাশুল গুনতে হয়েছে 47,94,98,489 টাকা। বন্দরের বহিনঙ্গরে তেলের জাহাজ নোঙ্গর করার পর লাইটারেজ জাহাজে করে এসব তেল নিয়ে যাওয়া হয় বিপিসির বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনায়। তবে লাইটারেজে তেল নিতে যেমন সময় বেশি লাগে, তেমনি আছে চুরির অভিযোগও। এই সমস্যা সমাধানে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে নির্মিত হয় 220 কিলোমিটারের 2টি পাইপলাইন। 2024 সালের জুলাই মাসে কমিশনিং হওয়া এসপিএম প্রকল্পটি 1.5 বছরেরও বেশি সময় অলস পড়ে আছে লাইনে ত্রুটি ও অপারেটর নিয়োগ না দেয়ায়। তবে বিলম্ব মাশুলের বিষয়টি তেল আমদানি রপ্তানির অংশ বলে মনে করছেন বিপিসির কর্মকর্তারা। যখন অনেক জাহাজ আসে, এরকম কিছু জাহাজে কিন্তু তেল সঙ্গে সঙ্গে আমরা রিসিভ করতে পারি না, সেগুলো ড্যামারেজ হয়। এটা হতে পারে। এই ড্যামারেজের পরিমাণ কিন্তু আমরা যে পরিমাণ আমদানি করি সেই তুলনায় একেবারে খুবই নগণ্য। এই ফ্যাসিলিটি থেকে আমরা উত্তরণের জন্য আমাদের এসপিএম করা হয়েছে। এখন এসপিএমটা যদি অপারেশনে পূর্ণাঙ্গভাবে অপারেশনে যেত তাহলে আসলে এটা হতো না। তেল খালাসের দক্ষতা বাড়াতে না পারলে রাষ্ট্রের অর্থ অপচয় রোধ সম্ভব হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেগুলার প্রবলেমগুলো চট্টগ্রাম বন্দরে হয়, এগুলাই আসলে মূল দায়ী ছিল জাহাজ খালাসের পিছনে, নাকি আসলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কোনো নেগলিজেন্সি ছিল? এটা আসলে খুঁজে অনুসন্ধান করে বের করতে হবে। পাইপলাইন দুটি চালু হলে সাশ্রয় হবে বছরে 800 কোটি টাকা। সরকারি অর্থের অপচয় ঠেকাতে দ্রুত প্রকল্পটি চালুর তাগিদ সংশ্লিষ্টদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। অবহেলার শিকার বরগুনার সংরক্ষিত বনে নির্মিত ট্যাংরাগিরি ইকো পার্ক। অনেকদিন ধরে উদ্যোগ নেই রক্ষণাবেক্ষণ ও সংস্কারে। ফলে বন্যপ্রাণী সংরক্ষণে অভয়ারণ্য এই ইকো পার্কটির সীমানা প্রাচীর ভেঙে গেছে। বেহাল দর্শনার্থীদের চলাচলের রাস্তা। ভেঙে পড়েছে বনের ভেতরের খালের ওপর ছোট ছোট অনেক সেতু। বঙ্গোপসাগরের মোহনায় দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল টেংরাগিরি। অযত্ন আর অবহেলায় পর্যটন শূন্য হয়ে পড়েছে সম্ভাবনাময় এই জায়গাটি। একসময় বিচিত্র সব বন্যপ্রাণীর অবাধ বিচরণ মুগ্ধ করত দর্শনার্থীদের। হরিণ, শূকর, মেছোবাঘ, কুমির সহ নানা ধরনের বন্যপ্রাণী রাখা হয়েছিল বেষ্টনী দিয়ে। নানা সমস্যায় ভুগতে থাকা ইকো পার্কটিতে কিছু সংখ্যক পর্যটক এসে পড়েছেন ভোগান্তিতে। প্রথমত আমাদের পুলগুলো ভাঙা ছিল, রাস্তা অবস্থা খুবই বাজে। তারপর আপনার কিছু কিছু জায়গাতে হচ্ছে কোনো রাস্তা নেই, পুল নেই, কাদার ভেতর থেকে হেঁটে আসতে হয়েছে। এখন মানুষ কষ্ট হয়, কালভার্ট নাই, ব্রিজ নাই, নদীর পাড়ে যাইতে কষ্ট হয়। সর্বপ্রথমে সংস্কার প্রয়োজন, রাস্তার সংস্কার, পুল সংস্কার এবং এই যে ব্রিজ সংস্কার। সুন্দর হলে কিন্তু অবহেলায় অযত্নে জায়গাটি পরিত্যক্ত হয়ে গেছে। আমাদের এই জায়গাটায় যত উন্নত হওয়ার কথা ছিল, এইটা কিছুই আমরা দেখতে পারতেছি না। অথচ মানুষজন একবার ঢুকলে আরেকবার আর আইতে চায় না। একটু নজর আর যত্নে এই পার্ক হয়ে উঠতে পারে দক্ষিণ বাংলার অন্যতম পর্যটন কেন্দ্র। সৃষ্টি শুরু থেকেই পরিকল্পনার অভাব ছিল, পরিচর্যার অভাব ছিল। তারপরে এটি যদি পরিকল্পিতভাবে করা যায়, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যদি থাকে, তাহলে বাংলাদেশের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণীয় একটি ইকো পার্কে এটিকে পরিণত করা সম্ভব। দ্রুত সমস্যা সমাধান চেষ্টার আশ্বাস বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসকের। পর্যটন সম্ভাবনার উন্নয়নে একটি কমিটি গঠন করার আমরা প্রক্রিয়াধীন আছে। এই কমিটি নির্ধারণ করবে যে ওই পর্যটন কেন্দ্রে কি কি উন্নয়ন কাজ করা প্রয়োজন এবং তারাই সুপারিশ করবে এবং তার আলোকে আমরা এই পর্যটনের উন্নয়নে আমরা সিদ্ধান্ত নেব এবং এক যুগেরও বেশি সময় আগে প্রায় 2,64,00,000 টাকা ব্যয়ে টেংরাগিরি ইকো পার্কটি নির্মাণ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।
চিলির বায়বীয় ও নুবোলেস অঞ্চলের দাবানল ছড়িয়ে পড়েছে শহরাঞ্চলে। কনসেপসিয়ন সহ বিভিন্ন এলাকায় আগুনে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। দাবানলের কারণে সতর্কতা জারি করা হয়েছে। আগুন ছড়িয়ে পড়া রবিবার দিনভর আকাশপথে তা নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে দাবানলের মৌসুম আরও ভয়াবহ হয়ে উঠেছে। দীর্ঘস্থায়ী খরা এবং বাণিজ্যিক পাইন ও ইউক্যালিপটাস বাগানের বিস্তারের কারণে ঝুঁকি বেড়েছে। 2023 সালে ভালপা রাইসো অঞ্চলের দাবানলে 130 জনের বেশি মানুষ নিহত হয়েছিল। 21শে জানুয়ারি নির্ধারণ হবে বাংলাদেশ বিশ্বকাপ ভাগ্য। টাইগাররা ভারতে খেলবে নাকি শ্রীলঙ্কায়, আইসিসি জানাবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশের দাবি না মেনে নিলে বিশ্বকাপ বয়কটের চিন্তা করবে পাকিস্তান, জানিয়েছে দেশটির গণমাধ্যম। বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য ঝুলে আছে যদি কিন্তুর উপর। শনিবার আইসিসি বিসিবি বৈঠকের পরও ইস্যুটি অমীমাংসিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দুটি প্রস্তাব দিলেও কোনো সিদ্ধান্ত জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গ্রুপ ও ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু। এত অল্প সময়ে আইসিসি ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ দেখছে না। অন্যদিকে গ্রুপ অদল বদলের বিষয়ে আয়ারল্যান্ডকে অনুরোধ করার পরিকল্পনা থাকলেও আইরিশ ক্রিকেট বোর্ড তাতে সম্মতি দেয়নি। অস্থিরতার মাঝে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জানিয়েছে বিসিবির দাবি না মানলে বিশ্বকাপ বয়কটের চিন্তা করছে পিসিবি। আইসিসি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ আয়োজন করলে আসর থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে পাকিস্তান। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা কমছে ক্রমশ। আইসিসির সামনে দুটি পথ খোলা। এক, ওয়াকওভার দিয়ে প্রতিপক্ষ দলগুলোকে পয়েন্ট দেয়া। আরেক হচ্ছে বাছাই পর্ব থেকে অন্য কোনো দলকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করা। ভারতে বাংলাদেশের খেলা নিয়ে সংকটের সূত্রপাত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর, যেখান থেকে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে ফাটল ধরে, যার জেরে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতে টি-20 ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। একাধিক বৈঠকের পরও বিসিবি তাদের অবস্থানে অটল রয়েছে। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।